পুতিনের আসন্ন চীন সফর ও বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়ে আলোচনার জন্য মস্কো থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন চারগ্রাড ইনস্টিটিউটের প্রধান বিশ্লেষক লিওনিদ সাভিন। স্যার, আজ এশিয়া একে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ট্রাম্পের বেইজিং সফরের পরপরই পুতিনের এই সফরের সময়টি কতটা গুরুত্বপূর্ণ এবং মস্কো ও বেইজিং ওয়াশিংটনকে ঠিক কি বার্তা দিতে চাইছে? এটা আসলে কোনো চমক নয়, কারণ আগেই ঘোষণা করা হয়েছিল যে এই সফর পরিকল্পিত ছিল এবং এর একটা প্রতীকী তারিখও আছে। রাশিয়া ও চীনের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা নিয়ে স্বাক্ষরিত ঘোষণার 25 বছর পূর্তি। তবে এখানে সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, হ্যাঁ, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের কয়েকদিন পরেই এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে এবং রাশিয়ান কর্মকর্তারা ইতিমধ্যেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের এজেন্ডা নিয়ে বিস্তারিতভাবে মতবিনিময় করা হবে। তাহলে এই দিক থেকে দেখলে রাশিয়ান প্রেসিডেন্ট আরো সফল। এবং অবশ্যই রাশিয়া ও চীনের নেতারা প্রতি বছর একে অপরের দেশে সফর করেন, ডোনাল্ড ট্রাম্পের মতো নয়, কারণ এটা তার দ্বিতীয় সফর মাত্র এবং প্রথমবার তিনি চীনে গিয়েছিলেন তার প্রথম প্রেসিডেন্সিয়াল মেয়াদে। এবং অবশ্যই এটা যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের প্রতীকী বার্তা হবে। ক্রেমলিন জানায় পুতিন ও শি জিনপিং তাদের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। রাশিয়া চীন জোট বর্তমান বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিবেশে কতটা গভীর হয়েছে? আমার মতে এখানে 3টি স্তর রয়েছে। সর্বশেষবার পুতিন বলেছিলেন আমাদের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তাহলে আরো উচ্চতর স্তর কিভাবে কল্পনা করা যায় যখন এটা ইতিমধ্যেই বিদ্যমান? তাহলে সম্ভবত এর মানে আরো গভীর এবং আরো গুরুতর কিছু, হয়তো কোনো ধরনের সামরিক সহযোগিতা। এবং তারা পরিকল্পনা করেছে কিছু নথি স্বাক্ষরিত হবে পুতিন এবং বড় প্রতিনিধি দলের সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একসাথে। দ্বিতীয়ত, আমার মতে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাল্টিপোলারিটির বিষয়ে প্রথম ঘোষণা রাশিয়া ও চীনের মধ্যে 1997 সালে স্বাক্ষরিত হয়েছিল। তাহলে দশকের পর দশক ধরে আমরা এই দিকেই এগিয়ে যাচ্ছি। আর অবশ্যই এখন চীন ও রাশিয়া উভয়ে বৈশ্বিক মাল্টিপোলারিটির ধারণাকে সমর্থন করে। তাহলে এটি হবে এই সফর এবং পুতিনের চীনে অন্যান্য সফরের একটা পটভূমি। এবং তৃতীয়ত, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক কৌশলগত স্তর এবং ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে এই বছর এবং আগামী বছরও চীন ও রাশিয়ায় সাংস্কৃতিক ও শিক্ষাবর্ষ হিসাবে পালিত হবে এবং এটি হবে এই প্রকল্পের একটি বিশেষ ধরনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন রাশিয়া ও চীনের মধ্যে। এবং স্যার, নিরাপত্তা ও কূটনীতির পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাও এজেন্ডার শীর্ষে রয়েছে। চীনের অর্থনৈতিক গুরুত্ব রাশিয়ার জন্য কতটা, বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞা চলাকালীন? আমাদের অর্থনৈতিক সম্পর্ক সমান নয় অবশ্যই, এবং চীন রাশিয়া থেকে কিছু জ্বালানি সম্পদ চায়, প্রধানত তেল, গ্যাস, কিছু পণ্য। আর রাশিয়া চায় কিছু প্রযুক্তিগত যন্ত্রপাতি, কিছু প্রযুক্তি যোগাযোগের জন্য, মাইক্রো ইলেকট্রনিক্সের জন্য। আমরা চীন থেকে গাড়ি পাচ্ছি কারণ পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে, আর রাশিয়ার জন্য কিছু বিশেষ ধরনের রপ্তানি পণ্যও পাচ্ছি। আর আমি মনে করি আমরা প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়াবো, কারণ এটা শিক্ষার সঙ্গেও জড়িত। আর চীন আরো বেশি রাশিয়ান সম্পদে আগ্রহী, আর্কটিকে প্রবেশাধিকার চায়, যেটা রাশিয়া চীনের জন্য দিতে পারে, এবং আর্কটিক সি রুট দিয়ে উদাহরণস্বরূপ ইউরোপের দিকেও যেতে পারে। এটা অর্থনৈতিক সহযোগিতারই অর্থ। আর অন্যান্য বিষয়গুলো আরো বেশি আন্তর্জাতিক পরিসরের এবং আমাদের অন্যান্য অঞ্চলে আগ্রহ ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে। স্যার, দুই নেতা প্রধান আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। আপনার কি মনে হয় কোন কোন বৈশ্বিক সংঘাত বা কৌশলগত বিষয় পুতিন শি আলোচনায় প্রাধান্য পাবে? রাশিয়া ও চীনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সংঘাতগুলো ঘটে ইউরেশিয়ায়, যেমন ইউক্রেন সংঘাত এবং অবশ্যই ফিলিস্তিন, লেবানন অর্থাৎ ইসরায়েলের আগ্রাসন, এবং অবশ্যই ইরানও,
কারণ হরমুজ প্রণালী চীন ও রাশিয়া উভয়ের জন্যই বিভিন্ন জ্বালানি সম্পদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। আমাদের ইরানের সঙ্গে এবং আরব দেশ ও অঞ্চলের সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে। তাই উভয় শক্তি আগ্রহী এই সংঘাত থামাতে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উস্কে দিয়েছে। অবশ্যই আমরা ইরান ইসলামী প্রজাতন্ত্রের সার্বভৌমত্বকে সম্মান করি এবং এই ধরনের আঞ্চলিক পুনর্গঠনের জন্য আমাদের নতুন সমাধান খুঁজে বের করতে হবে। চীন বর্তমানে ইরান থেকে এবং আরব উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশগুলো থেকে শুধুমাত্র খনিজ তেলই নয়, বরং প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাসও আমদানি করে থাকে। চীনের উদাহরণস্বরূপ হিলিয়াম গ্যাসের প্রয়োজন শুধু চীন নয়, জাপানেরও, কারণ তাদের মাইক্রো ইলেকট্রনিক্স উৎপাদন পুরোপুরি এর উপর নির্ভরশীল এবং অনেক অঞ্চলে সার উৎপাদনের জন্য এটি দরকার। তাই এই সংকটটি বৈশ্বিক পর্যায়ে প্রভাব ফেলেছে এবং এছাড়াও অবশ্যই আফ্রিকা ও লাতিন আমেরিকাও রাশিয়া ও চীনের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে, কারণ আমরা সেখানে উপস্থিত এবং এখন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন দুজনকেই সেখান থেকে সরিয়ে দিতে চায়। তাই আমি মনে করি এটাও হবে, এবং বিশেষ করে ভেনেজুয়েলায় যা ঘটেছে তারপর, কারণ সেখানে চীনের শক্তিশালী উপস্থিতি ছিল এবং চীন ভেনেজুয়েলা থেকে তেল পেত। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কিউবার প্রতি হুমকি প্রদানের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় রাশিয়া ও চীনের মধ্যে বিস্তারিত আলোচনা করার জন্য। উভয় দেশই মানবিক সহায়তা, তেল, সৌর প্যানেল এবং কিছু খাদ্য রাশিয়া ও চীনের পক্ষ থেকে প্রদান করেছে। তাই আমি মনে করি পুতিন ও শি জিনপিং এর বৈঠকে এটাও আলোচ্য সূচিতে থাকবে।